আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খলিল আল হাইয়া বলেছেন, গাজায় ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই কেবল তারা অস্ত্র হস্তান্তর করবেন। তিনি জানান, তখন গাজা শাসনের দায়িত্বে থাকা ফিলিস্তিনি রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে এই অস্ত্র হস্তান্তর করা হবে। হামাস নেতা বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের অধিভুক্ত কোনো সরকারের কাছে অস্ত্র হস্তান্তরের বিষয়ে হামাসের শর্ত হল উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্বের অবসান হতে হবে। আল হাইয়া জোর দিয়ে বলেন, ইসরায়েলি দখলদারিত্ব শেষ হওয়ার আগে এ নিয়ে আপোষ করার সুযোগ নেই। তিনি আরও বলেন, আমাদের অস্তিত্ব যেমন দখলদারদের অস্তিত্বের সঙ্গে যুক্ত, তেমনি আমাদের অস্ত্রের সঙ্গেও আমাদের অস্তিত্ব সম্পৃক্ত। এই পরিস্থিতির অবসান ঘটলেই কেবল আমরা আমাদের অস্ত্র ফিলিস্তিনি রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে পারি। আল হাইয়া দপ্তর এএফপিকে ব্যাখ্যা করেছে, তিনি সরকার বলতে ফিলিস্তিনি রাষ্ট্রকেই বুঝিয়েছেন। দপ্তর জানিয়েছে, অস্ত্রের বিষয়টি এখনও ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় রয়েছে। হামাস আন্তর্জাতিক বাহিনীকে সীমান্ত পর্যবেক্ষক এবং যুদ্ধবিরতি চুক্তি তদারকির দায়িত্ব প্রদানে সম্মত বলেও জানান খলিল আল হাইয়ার দপ্তর। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি পরিকল্পনার অধীনে সত্যিকারের যুদ্ধবিরতি কার্যকর হতে হলে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণভাবে গাজা থেকে সরে যেতে হবে। শনিবার দোহা ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। আল থানি বলেন, প্রায় 2 মাস ধরে চলা যুদ্ধবিরতি এখন সংকটপূর্ণ পর্যায়ে, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ শেষের পথে। তার ভাষায়, এই মুহূর্তে যা রয়েছে তা কেবল একটি বিরতি, এটিকে এখনো যুদ্ধবিরতি বলা যায় না। ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার ও গাজায় স্থিতিশীলতা ফিরলেই এটি পূর্ণ যুদ্ধবিরতি হবে। তিনি আরও জানান, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করার চেষ্টা চালাচ্ছেন, যা দীর্ঘমেয়াদী রাজনৈতিক কাঠামো তৈরিতে সহায়ক হবে। তবে আল থানি জোর দিয়ে বলেন, এই ধাপটিও অস্থায়ী হতে হবে, কারণ টেকসই শান্তির জন্য একটি স্বতন্ত্র ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য। কাতারের প্রধানমন্ত্রী বলেন, শুধু গাজার সাম্প্রতিক বিপর্যয় সমাধান করলেই হবে না, এই সংঘাতের মূল কারণ আরও গভীরে। এটি গাজা, পশ্চিম তীর এবং ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়ার অধিকারের সঙ্গে সম্পর্কিত। এই ফোরামে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গাজায় প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কোন দেশগুলো এতে অংশ নেবে, নেতৃত্ব কাঠামো কি হবে এবং প্রাথমিক উদ্দেশ্য কি, এসব বিষয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। তুরস্ক গাজা যুদ্ধবিরতির গ্যারান্টার হলেও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার কারণে আইএসএফে তাদের অংশগ্রহণ মানবে না বলে জানিয়েছে ইসরায়েল। দোহা ফোরামে সৌদি কূটনীতিক মানাল রাদওয়ান এক জোরালো বার্তা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, আমরা যদি ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তবে ইসরায়েলেরও কোনো নিরাপত্তা থাকবে না। উভয় পক্ষের নিরাপত্তা পরস্পরের ওপর নির্ভরশীল উল্লেখ করে রাদওয়ান সৌদি আরবের দীর্ঘদিনের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন, ফিলিস্তিনিদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষিত না হলে আঞ্চলিক স্থিতিশীলতা অসম্ভব। তার এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন উপসাগরীয় দেশগুলো গাজা যুদ্ধবিরতি উদ্যোগ ও পুনর্গঠন পরিকল্পনা নিয়ে কূটনৈতিক কার্যক্রম জোরদার করছে। রিয়াদ বারবার জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নির্ভর করবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে বাস্তব অগ্রগতি এবং বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তার ওপর। রাদওয়ানের বক্তব্য সৌদি আরবের বৃহত্তর দৃষ্টিভঙ্গির প্রতিধ্বনি, যেখানে রিয়াদ বলছে, ইসরায়েলের নিরাপত্তা কেবল সামরিক শক্তির ওপর দাঁড় করানো যায় না, এটি নির্ভর করে এমন রাজনৈতিক সমাধানের ওপর যা ফিলিস্তিনের সার্বভৌমত্ব, ভূখণ্ড ও দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে স্বীকৃতি দেয়। এদিকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের জন্য ইসরায়েলকে তাদের অবস্থান থেকে সরে আসতে, একটি অন্তর্বর্তী শাসন কাঠামো প্রতিষ্ঠা করতে এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের আহ্বান জানিয়েছে মিশর। দোহা ফোরামে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, আমাদের যত দ্রুত সম্ভব এই বাহিনীকে মোতায়েন করতে হবে, কারণ ইসরায়েল একপাক্ষিকভাবে প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তিনি যুদ্ধবিরতি যাচাই ও পর্যবেক্ষণ করার জন্য হলুদ রেখা বরাবর এই স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করার আহ্বান জানান।
ইরান এবং মিশরের শীর্ষ কূটনীতিকরা বলেছেন, গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শনিবার এক টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং তার মিশরীয় সমকক্ষ বদর আবদেলাত্তি বলেন, চুক্তির পরেও ইসরায়েল দুঃখজনকভাবে গাজা ও লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে। গাজায় হামাসকে নির্মূল করা এবং সব বন্দীকে মুক্ত করার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবার পর 2 বছর পর ইসরায়েল 10 অক্টোবর যুদ্ধবিরতি চুক্তিতে আসতে বাধ্য হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত 20 দফা গাজা চুক্তি শুরুর পর থেকেই ভঙ্গুর ছিল। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 366 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে 2024 সালের নভেম্বরে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। 2023 সালের অক্টোবরে গাজায় তেল আবিব সরকারের গণহত্যামূলক হামলা থেকে ওই সংঘাতের সূচনা হয়েছিল। লেবাননে 4,000-এরও বেশি মানুষ হত্যার পর যুদ্ধক্ষেত্রে বড় ধরনের ক্ষতির মুখে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়। খবরে বলা হয়, ইরান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী গাজা ও লেবানন ইস্যু ছাড়াও পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আরও বৈঠক করার ব্যাপারে সম্মত হন। আরাকচি মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে তেহরানের অবস্থানও অবহিত করেন। মার্কিন দূত টম ব্যারাক জানিয়েছেন, অতীতে যুক্তরাষ্ট্র 2 বার ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা চালালেও কোনো অর্থবহ ফল পায়নি। দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে ব্যারাক বলেন, এসব কৌশল কাজে আসেনি এবং এগুলো পুনরায় প্রয়োগ করা উচিত নয়। তিনি জানান, ওয়াশিংটন বর্তমানে ইরানের সরকার পরিবর্তনের নীতি অনুসরণ করছে না এবং ইরানকে ঘিরে যেসব অমীমাংসিত বিষয় আছে তা আঞ্চলিক পর্যায়ে সমাধান করা জরুরি। ব্যারাকের মতে, আঞ্চলিক সংলাপ এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ কমানোই পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতার দীর্ঘমেয়াদী পথ তৈরি করতে পারে। ব্যারাক আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তি চান, তবে তেহরানকে অবশ্যই সত্যিকার আলোচনার অভিপ্রায় প্রদর্শন করতে হবে। ইরান ইস্যুর পাশাপাশি ব্যারাক জানান, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিস্তৃত ভূ রাজনীতিকে পুনর্গঠনের চেষ্টা করছে। এর মধ্যে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতিকেও তিনি গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ব্যারাকের এসব মন্তব্য সামনে আসে। এর আগে অক্টোবর মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্রের বাধার কারণেই ইরান, ইউরোপের 3 দেশ ও যুক্তরাষ্ট্রের আলোচনার অগ্রগতি থেমে গেছে। কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা 3 দিনব্যাপী শান্তি আলোচনা। এদিকে আলোচনার শেষ দিন শনিবার ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ফ্লোরিডায় শনিবারের আলোচনার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের গঠনমূলক কথা হয়েছে। তবে দুই পক্ষই একটি বিষয়ে একমত, সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছার উপর পুরো বিষয়টি নির্ভর করছে। আলোচনায় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা তুলে ধরা হয়, যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। শুক্রবার ভোররাত থেকে ইউক্রেনে নতুন করে ব্যাপক আক্রমণ শুরু করে রাশিয়া। এই হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া 653টি ড্রোন ও 51টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলায় মোট 29টি এলাকায় আঘাত হানা হয় বলে নিশ্চিত করেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লাইমেনকো। হামলায় জাপোরিঝিয়া পারমাণবিক ক্ষেত্রের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানকার রিঅ্যাক্টরের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। এই পারমাণবিক অবকাঠামোর বন্ধ হয়ে যাওয়া 6টি রিঅ্যাক্টরকে ঠান্ডা রাখতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। বিষয়টি নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন BDViews। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।